আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আপনারা যে ভিডিওটি দেখছেন ড্রোনে তোলা, এই ভিডিওটি তুর্কিশ একটি গণমাধ্যমের, তুরস্কের গণমাধ্যমেও আজকে বাংলাদেশের এই বিশাল বিক্ষোভ, বাংলাদেশি জনগণের এই আন্দোলনের ভিডিও ছবি প্রচারিত হয়েছে। সারা বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। আপনারা যারা দেখছেন, আপনারাও যদি ফিলিস্তিনের পক্ষের শক্তি হয়ে থাকেন, ইংরেজিতে, বাংলায় নয়, ইংরেজিতে ফ্রি প্যালেস্টাইন কমেন্টে লিখতে পারেন। দর্শক, আজকে আমরা আলোচনা করব, আপনাদেরকে সর্বশেষ সংবাদ জানাবো। ইরানের সাথে আমেরিকার কি আলোচনা হলো, আমরা আপনাদেরকে জানাবো। গাজার সর্বশেষ পরিস্থিতি কি, আমরা আপনাদেরকে জানাবো। তুরস্কের আন্তালিয়া ফোরামের সর্বশেষ আপডেট কি, আমরা আপনাদেরকে জানাবো। তুরস্কের নেতৃত্বে মুসলিম বিশ্বের একটি নতুন সামরিক জোট এবং আরেকটি বড় আন্তর্জাতিক জলসীমা সম্পর্কে। একজন ভাই প্রশ্ন করেছেন, তুরস্ক কি এখনো বিক্ষোভ চলছে? তুরস্কে বিরোধী দলের কোনো বিক্ষোভ নেই, তবে বিরোধী দল বলেছিল যে তারা ঈদের পরে তুরস্কের বিভিন্ন শহরে জনসভা করবে। এইরকম একটি জনসভা হয়েছে তুরস্কের সামসুন শহরে। সেখানে বিরোধী দল একটি জনসভা করেছে। এটা একটা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, কিন্তু বাংলাদেশের যারা শাহবাগী তারা এটাকে নিয়ে খুব মাতামাতি করছে। এরকম কোনো মাতামাতি তুরস্কের নেই। প্রিয় দর্শক, সবার আগে একটি নতুন পৃথিবীর মানচিত্র দেখাতে চাই। তুরস্ক নিজস্ব একটি আন্তর্জাতিক জলরেখা, জলসীমা অথবা নতুন একটি শান্তির পথ তৈরি করছে, ইন্দোনেশিয়া থেকে তুরস্ক পর্যন্ত। চীন যেমন ওয়ান বেল্ট ওয়ান রোড নামে নিজস্ব একটি নেটওয়ার্ক তৈরি করেছে, তুরস্ক মুসলিম বিশ্বের প্রভাবশালী এবং তুরস্কের মিত্র দেশগুলোর সাহায্যে এইরকম একটি নতুন সমুদ্র সীমা তৈরি করার চেষ্টা করে চলেছে, জলপথ তৈরির চেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন যে সম্প্রতি তুরস্কের সফরে এসেছে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। তিনি 3 দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কে আছেন। ইন্দোনেশিয়ার সাথে তুরস্কের একটি ঘনিষ্ঠ যোগাযোগ শুরু হয়েছে। ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ। ইন্দোনেশিয়া মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, তুরস্কের চেয়ে বড় অর্থনীতি। কিন্তু টেকনোলজিতে, ইতিহাসে তুরস্ক এগিয়ে। সালতানাতের সময় থেকে ইন্দোনেশিয়ার সাথে তুরস্কের গভীর সম্পর্ক ছিল। যখন ইন্দোনেশিয়া স্বাধীনতা যুদ্ধে সাহায্য চেয়েছিল তুরস্কের সুলতান, তখন জাহাজ বোঝাই করে ইন্দোনেশিয়ার জন্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল। সেই ভালোবাসা ইন্দোনেশিয়া এখনো বলে। কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট ইন্দোনেশিয়া, পাকিস্তান সফর করে এসেছেন। এই দেশগুলোর সাথে গভীর সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তুরস্ক। এবং এখানে যে নেটওয়ার্কটি আপনারা দেখছেন, সেই নেটওয়ার্কের মধ্যে কোন কোন দেশ রয়েছে? তুরস্ক থেকে এখানে দেখা যাচ্ছে সোমালিয়া, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা দেখাচ্ছিলাম। তুরস্কের প্রস্তাবিত নতুন একটি মানচিত্র, সেই মানচিত্রে তুরস্কের ঘনিষ্ঠ মিত্রগুলোকে নিয়ে মুসলিম বিশ্বের মধ্যে একটি নতুন শক্তিশালী সামরিক, বাণিজ্যিক এবং কূটনীতিক পথ তৈরি করা হচ্ছে। তুরস্ক থেকে সোমালিয়া, সোমালিয়া থেকে কাতার, কাতারের পর পাকিস্তান পারমাণবিক শক্তিধর এবং তুরস্কের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। তারপরের দেশটি মালদ্বীপ। মালদ্বীপ আয়তনে খুব ছোট, শক্তিশালী অর্থনীতি নয়, বরং সামরিক দিক থেকে দুর্বল হলেও স্ট্র্যাটেজিক্যালি মালদ্বীপ খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি মালদ্বীপের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক। মালদ্বীপকে তুরস্ক বাইরাক্তার টিবিটি ড্রোন দিয়েছে। এবং আজকের সংবাদ এসেছে, ভারতীয় হুমকির মুখে থাকা মালদ্বীপের জন্য তুরস্ক তাদের নৌবাহিনীর পক্ষ থেকে একটি যুদ্ধ জাহাজ উপহার দিয়েছে। তুরস্ক মালদ্বীপকে দোয়ান ক্লাসের একটি গানশিপ উপহার দিয়েছে। এর মাধ্যমে মালদ্বীপের সিকিউরিটি, নিরাপত্তার ব্যাপারে তুরস্ক আগের চেয়ে অনেক বেশিভাবে মালদ্বীপের পাশে থাকবে। দোয়ান শ্রেণীর টিসিজি ভলকান নামের একটা দ্রুত আক্রমণকারী গানশিপ মালদ্বীপকে উপহার দেওয়া হয়েছে। মালদ্বীপের পরে
সম্পর্কটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাথে। সাম্প্রতিক সময়ে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ় হচ্ছে এবং বাংলাদেশকেও তুরস্ক একটি ঘনিষ্ঠ মিত্র হিসেবে এই তালিকায় রেখেছে। বাংলাদেশের পর মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াতে চলে গিয়েছে এই তালিকাটি। এভাবে একটি নতুন মুসলিম শক্তিগুলোর, অনেকগুলো মুসলিম শক্তির একটি নতুন জোট সামনের দিকে আসছে। এটি একমাত্র এই সমুদ্র পথের, আবার স্থল পথে আরো কয়েকটি জোট রয়েছে। তুর্কিশ জাতির দেশগুলোর মধ্য নিয়ে একটি জোট রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুরস্কে যে আন্তালিয়াতে আলোচনা চলছে, সেখানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে তুরস্ক ফিলিস্তিনের পাশে থাকা, ইসরায়েলের হুমকির মুখে থাকা 5টি মুসলিম দেশকে নিয়ে একটি জোট তৈরি করছে এবং আকারে ইঙ্গিতে তুরস্ক বুঝিয়েছে এই জোটটি হবে একটি সামরিক জোট এবং এই জোটের প্রধান কেন্দ্র থাকবে সিরিয়া এবং সিরিয়াকে কেন্দ্র করে এই দেশগুলো, তার মধ্যে রয়েছে ইরাক, জর্ডান, লেবানন এবং সিরিয়া। এই 5টি দেশ, তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন, সিরিয়া, এই 5টি দেশ অভিন্ন শত্রুর বিরুদ্ধে একসাথে লড়াই করবে, অনেকটা ন্যাটো স্টাইলে। যদি এই 5টি দেশের কোনো একটি দেশ সমস্যায় পড়ে, অন্য করবে। এটি এখনো আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, নিজেদের মধ্যে তারা সব ধরনের আলোচনা সম্পন্ন করেছে, যে কোনো সময় এটির ঘোষণা দিবে। আন্তালিয়া ফোরামে এই বিষয়টি কিছুটা স্পষ্ট করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং এর সাম্প্রতিক সময়ে যেই সফরে এসেছে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা, তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে তুরস্ক থেকে। প্রিয় দর্শক, তুরস্কে প্রচন্ড রকম তুষারপাত চলছে। এই অবস্থায় আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন, বারবার কানেকশনটি চলে যাচ্ছে, আশা করছি এখন শুনতে পাচ্ছেন। আমরা বলছিলাম যে তুরস্ক সিরিয়াকে নিয়ে আরো 5টি মুসলিম দেশ সহ ফিলিস্তিনের পাশে যারা আছে তাদেরকে নিয়ে একটি নতুন সামরিক জোট একজন ব্যক্তিকে দেখেছেন যিনি বীরের বেশে হাঁটতে থাকা সিরিয়ার প্রেসিডেন্টকে এইভাবে হাত বুকে দিয়ে একটু অঙ্গীকার করছে। এই ব্যক্তিটি কে? এই ব্যক্তিটি হচ্ছে হালুক বাইরাক্তার, যিনি সেলজুক বাইরাক্তারের বড় ভাই এবং মূলত তিনি তুরস্কের ড্রোন ইন্ডাস্ট্রির ব্যবসা বাণিজ্য কেনাবেচার বিষয়টি দেখাশোনা করেন এবং এই কনফিডেন্স সহকারে হাত দেওয়ার মাধ্যমে একটি মেসেজ দেয়া হচ্ছে যে সিরিয়ার পাশে আমরা ছিলাম, আমরা থাকবো, আমরা আছি। আগামী দিনে বাইরাক্তার কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা থাকলে সেটা আমরা সিরিয়াকে দিব। এই মুহূর্তে তুরস্ক যে সামরিক জোটের কথা বলছে, সেই জোটটিতে ইরাক, লেবানন, জর্ডান, সিরিয়া থাকবে এবং বলা হচ্ছে যে এই 4টি দেশ সাথে তুরস্ক কোনো ধরনের সমস্যায় পড়লে এই দেশগুলো পরস্পরের কাছে সহযোগিতা চাবে। এইভাবে এই দেশগুলোকে আরো বেশি সামরিকভাবে শক্তিশালী করার একটি পরিকল্পনা নিয়েছে তুরস্ক। আপাতত সন্ত্রাস বিরোধী লড়াই, মাদক বিরোধী লড়াই, সীমান্ত সমস্যার কথা বলে এই দেশগুলোকে শক্তিশালী করার চেষ্টা করছে তুরস্ক। ধীরে ধীরে এই দেশগুলোতে এয়ার ডিফেন্স মোতায়েন করা, এই দেশগুলোর সেনাবাহিনীগুলোকে শক্তিশালী করার মাধ্যমে মূলত ফিলিস্তিনের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরি করার চেষ্টা করছে এবং ইসরায়েলকে চাপ দিচ্ছে যেন ইসরায়েল কোনোভাবেই আর এই দেশগুলোতে হামলা চালাতে না পারে। ধীরে ধীরে ধাপে ধাপে এগুচ্ছে তুরস্কের পরিকল্পনার প্রতি
জাতিসংঘের পক্ষ থেকেও সমর্থন রয়েছে। আজকে জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছে ইসরায়েল সিরিয়াতে আগুন নিয়ে খেলছে, যেভাবে সিরিয়ার ভেতরে হামলা করছে, এবং যদি সিরিয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তোলা না হয় সিরিয়াতে বিপর্যয় নেমে আসতে পারে। তুরস্ক বলছে এই অঞ্চলে অস্থিতিশীলতার তৈরিকারী রাষ্ট্র ইসরায়েল, এবং আমরা এই অস্থিতিশীলতা বন্ধ করতে 5টি দেশ একসাথে কাজ করব। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে আপডেট জানাতে চাই ইরান এবং আমেরিকার আলোচনা সম্পর্কে। আজকে ইরানের সাথে আমেরিকার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় উভয় পক্ষ বলেছে যে তারা আশাবাদী, আলোচনা পজিটিভ দিকে গিয়েছে, এবং এই আলোচনার মাধ্যমে উভয় পক্ষ নিজেদের মধ্যে একটি চুক্তির দিকে যেতে পারে। প্রথম দিনের আলোচনা ছিল গঠনমূলক এবং পজিটিভ, উভয় পক্ষ থেকে এইরকম বলা হয়েছে। অন্যদিকে বলা হয়েছে যে আগামী আলোচনা, নেক্সট আলোচনা হবে আগামী সপ্তাহে 19 এপ্রিল। তবে একই সাথে আলোচনা অন্যদিকে চাপ দেওয়ার একটি পদক্ষেপ দেখা গিয়েছে। আমেরিকা থেকে বলা হয়েছে আমেরিকা দ্রুত একটি চুক্তি চায়, এবং সেই চুক্তিটি হতে হবে 2 মাসের মধ্যে, 60 দিন সময়। 60 দিনের মধ্যে যদি চুক্তি না হয়, 60 ডেজ, তাহলে ইরানের পরমাণু প্রকল্পে বোমা হামলা হতে পারে। এদিকে আজকে খবর এসেছে 4টি কার্গো প্লেন আমেরিকা থেকে কাতারে এসেছে। সেই প্লেনগুলোতে কি আনা হয়েছে? তবে কি ইরানের বিরুদ্ধে আক্রমণের জন্য কোনো ইকুইপমেন্ট আনা হয়েছে? এইরকম একটি প্রচারণা ইসরায়েলের গণমাধ্যম থেকে চালানো হচ্ছে। ইরানকে রাজি করানোর ব্যাপারে নানা ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলছে। তবে ইরান বলেছে যে তারা প্রয়োজনে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি করতে পারে কিছুদিনের জন্য, এরপরে পূর্ণাঙ্গ চুক্তির ব্যাপারে আলোচনা হতে পারে। আমরা আশা করব ইরান নিজেদেরকে রক্ষায় কূটনৈতিকভাবে এই সুযোগকে কাজে লাগাতে পারবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা গাজা নিয়ে আপনাদেরকে সর্বশেষ সংবাদ জানাবো। কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্চ বলেছে তারা রাফাকে সম্পূর্ণরূপে ঘেরাও করে, এবং তারা রাফার বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক অভিযান চালাবে। ফিলিস্তিনিরা যেন দ্রুত সেখান থেকে চলে যায়। ফিলিস্তিনিরা কোথায় যাবে? ফিলিস্তিনিদের যাওয়ার জায়গা কোথায়? এই পরিস্থিতিতে আজকে হামাসের পক্ষ থেকে একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে ইসরায়েলের বন্দীদের ছবি, ভিডিও। דן אלכסנדר, ואני אסיר בעזה כבר יותר מ-551 ימים. אף אחד לא רצוי, ואתה משאיר אותנו כאן. אני כבר הגעתי למצב של שבירה, בגלל הגועל של העולם ושל ממשלת ישראל. ইসরায়েলের যে বন্দীরা হামাসের হাতে বন্দী আছে তারা বলছে আমরা আর আশা দেখতে পাচ্ছি না, আমাদের বেঁচে থাকার আশা শেষ হয়ে যাচ্ছে, আমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করো, তোমরা হামাসের সাথে শান্তি চুক্তি করো, তোমরা যুদ্ধ বন্ধ করো, আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো। এইভাবে হামাসের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রেসার তৈরি করা হচ্ছে ইসরায়েল যেন যুদ্ধবিরতিতে রাজি হয়। অন্যদিকে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি করা সহ সিরিয়া ইস্যু, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে কথা বলেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজকে তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। শুধু সিরিয়ার সমস্যা, গাজা সমস্যা নয়, সুদানের সমস্যা সমাধানে সুদানের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল বুরহানের সাথে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান। সুদানের রাষ্ট্রীয় প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের আন্তালিয়া শহরে আজকে গাজা সহ মুসলিম বিশ্বের বিভিন্ন ক্রাইসিস এবং গ্লোবাল রিজিওনাল ক্রাইসিস নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেই প্রচেষ্টা চালানো হয়েছে। জর্ডানে গত শুক্রবার জুমার নামাজের পর বিশাল বড় একটি বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনের পক্ষে। আমরা
প্রিয় দর্শক, আজকে ইন্টারনেট বারবার ডিস্টার্ব দিচ্ছিল। যারা কষ্ট করে আমাদের কানেকশনে ছিলেন, আমাদের লাইভে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য এবং গাজার সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। আমাদের নিউজগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিতে পারেন। আমরা লাইভ শেষ করার আগে আরেকটি সংবাদ দিচ্ছি। আজকে ভারতের কেরালাতে বিশাল বিক্ষোভ হয়েছে ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশের মানুষের মতো ভারতের মানুষও ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ করেছে। আজকের মতো বিদায় নিচ্ছি।